একজন মেনস্ট্রিম কমার্শিয়াল সিনেমার পরিচালক যদি সমালোচনায় ভয় পেতে শুরু করে, যদি সমালোচনার জন্য লোকে কী বলবে এই জিনিসটাকে বেশি গুরুত্ব দিয়ে ফেলে, তাহলে কিন্তু বুঝতে হবে সেই পরিচালকের আস্তে আস্তে ডাউনফল বা বলা যেতে পারে পতন কিন্তু কোথাও গিয়ে তৈরি হয়ে যাচ্ছে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি প্রিন্স। তো একটা খুব ইম্পর্টেন্ট টপিক নিয়ে কথা বলবো এবং সেই টপিকটা হচ্ছে রাজ চক্রবর্তী ভার্সেস রাইহান রাফি। এবং আমরা যদি দেখি ভেবে, প্রত্যেকটা ইন্ডাস্ট্রিতে একজন পরিচালক থাকে যে ইন্ডাস্ট্রিটাকে এগিয়ে নিয়ে যেতে বিরাট গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। আজকে আপনারা দেখুন বলিউড, আজকে আপনারা দেখুন সাউথ, প্রত্যেকটা ইন্ডাস্ট্রিতে এমন একজন পরিচালক রয়েছে যারা সেই ইন্ডাস্ট্রিকে এগিয়ে নিয়ে যেতে একটা কি দুটো সিনেমা গোটা ইন্ডাস্ট্রিটাকে পাল্টে দেয়। আমরা যদি দেখি তেলেগুতে এস রাজামৌলি, তামিলে শঙ্কর, তারপর ধরুন আজকে বলিউডের অনেকেই রয়েছে, রোহিত শেট্টি রয়েছে, আরও অনেকে রয়েছে, এদের এক একটা সিনেমা ইন্ডাস্ট্রিটাকে অনেক দূরে এগিয়ে নিয়ে গেছে এবং তারা কিন্তু আজও টিকে রয়েছে। আজও তারা সেই একই প্যাটার্নে কিন্তু কাজ করে যাচ্ছে। তার মধ্যে তারা যে অসফল হয়নি এমনটা কিন্তু নয়, তাদের অনেক সিনেমা কিন্তু বক্স অফিসে খুব খারাপ খারাপ বিজনেস করেছে, লোকে অনেক রকম নানা কথা বলেছে, তারা কিন্তু তাদের কাজটুকু করে গেছে। এই মুহূর্তে কমার্শিয়াল সিনেমায় দুই বাংলায় মিলিয়ে সবথেকে চর্চিত যে নামটা সেটা হচ্ছে রাইহান রাফি। এবং আমি অনেক আগে থেকে রাইহান রাফির কাজ দেখা শুরু করেছি। আজকে তো রাইহান রাফিকে নিয়ে আলোচনা করছে, আমি সেই পোড়ামন ট্যুর সময় থেকে, দহনের সময় থেকে রাইহান রাফির কাজ দেখছি। এবং তখনই যখন রাইহান রাফির কাজ দেখতাম আমার বারবার মনে হতো যে আমাদের এখানে একজন রয়েছে যার এরকম ভিশন, ভাবনা চিন্তা রয়েছে, যে খুব বাস্তব জিনিস নিয়ে কমার্শিয়াল সিনেমা বানাতে পারে। তার নাম ছিল রাজ চক্রবর্তী। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে রাজ চক্রবর্তী কিন্তু অনেকটা পিছিয়ে রয়েছে রাইহান রাফির থেকে। তার কারণটা কি? কেন রাইহান রাফি বাংলাদেশকে যেমন এগিয়ে নিয়ে যেতে পারছে, রাজ চক্রবর্তী কেন আজকে অনেকটা পিছিয়ে গেছে, সেটা নিয়েই কথা হবে। তো আজকে তোমরা যদি দেখো, তুফানের টিজার গোটা বাংলা জাস্ট কাঁপিয়ে দিয়েছে। অথচ রাইহান রাফি যে পিওর মেন স্ট্রিম কমার্শিয়াল ডাইরেক্টর তা কিন্তু নয়। তোমরা তার সুরঙ্গ দেখাবো, অন্যান্য যে সিনেমাগুলো দেখা, একদম যে পিওর মেন স্ট্রিম সিনেমা তিনি কিন্তু তা বানাতেন না। সেখান থেকে দাঁড়িয়ে আজকে তিনি তুফানের মতো কাজ আনছেন, যেটা আউট অ্যান্ড আউট একটা কমার্শিয়াল কাজ। সাকিব খানের মতো সুপারস্টার, মানে যার সঙ্গে সেইভাবে যে বড় বড় নামী পরিচালকরা কাজ করে তা নয়। মানে আজকের দিনে দাঁড়িয়ে সেখান থেকে দাঁড়িয়ে সাকিব খানকে এইভাবে একটা নিয়ে আসা, যেটা পুরোপুরি চমকে দিচ্ছে। চঞ্চল চৌধুরী, সাকিব খান, দুটো দুই ধারার অভিনেতা, তাদেরকে একটা সিনেমায় নিয়ে আসে, এটার জন্য ভিশন লাগে। আমাদের এখানে বাজেটকে অনেক বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে, আর সব কিছু করা হচ্ছে, কিন্তু পরিচালকের যে ভিশন সেটার অভাব রয়েছে। কিন্তু আজ থেকে 10-12 বছর আগে রাজ চক্রবর্তীর মধ্যে সমস্ত রকম পোটেন্সিয়াল ছিল। এবং আপনারা ভেবে দেখুন, আজকে রাইহান রাফি মানে সিনেমা বানিয়েছে 2024 সালে, যখন মানে টেকনিক্যাল দিক অনেক উন্নত হয়ে গেছে। একটা অ্যাকশন দৃশ্য শ্যুট করা 2008-9 এরকম সময় যত বেশি ডিফিকাল্ট ছিল, আজকের দিনে করা কিন্তু অতটাও কিন্তু কঠিন নয়। অনেক রকম জিনিস রয়েছে যেগুলোর মাধ্যমে অনেক কঠিন শটকে অনেক সহজে করা যায়। কিন্তু বলে রাখি, রাজ চক্রবর্তী 2007-8-9 এরকম টাইম থেকে ইন্ডাস্ট্রিতে পা রাখে এবং ওই সময় দাঁড়িয়ে চ্যালেঞ্জে ওরকম দেবের একটা এন্ট্রি, বোঝে না সে বোঝে না, ওই রকম একটা বাসের দৃশ্য, যদি ওটা রিমেক সিনেমা ছিল, কিন্তু সেটাকেও যেভাবে বাংলায় এনেছিল সেটা করতে দম লাগে। তো রাজ চক্রবর্তী সেই ভিশনটা রয়েছে এবং আজকের দিনে দাঁড়িয়েও রাজ চক্রবর্তীর মধ্যে সেই পুরো পোটেন্সিয়াল রয়েছে বড় কিছু করার। ছোট্ট উদাহরণ দিচ্ছি, যে সিরিজটা এসেছিল প্রলয় বলে, আবার প্রলয় বলে, সেখানে দেখেছেন তো একটা সিরিজে কীভাবে মাস কমার্শিয়াল এই জিনিসটাকে প্রেজেন্ট করেছিল। তো এই যে রাজ চক্রবর্তী এখন ধরুন নিজের প্রোডাকশান খুলেছে, সেখান থেকে আনছে পরিণীতা, সেখান থেকে আনছে হাবজি কাবজি, সেখান থেকে আনছে ধর্মযুদ্ধ, বা আমরা যদি দেখি রিসেন্ট যেটা আসছে বাবলি। আমি বলছি না যে কোনো সিনেমা খারাপ, একজন পরিচালক হিসেবে অবশ্যই সিনেমাগুলো আমি জাস্ট ভালো জায়গাতেই রাখি এবং আমারও এর মধ্যে বেশিরভাগ সিনেমাই খুবই পছন্দের। কিন্তু এই সিনেমাগুলো কিন্তু ইন্ডাস্ট্রিকে এগিয়ে যেতে কিন্তু কোথাও গিয়ে সাহায্য করছে না। আজকে একটা পরিণীতা বলি বা একটা হাবজি কাবজি বলি, অন্যান্য যে সিনেমাগুলো হয়তো বানানো হয়তো 1-1.5 কোটি বাজেটে বা তার থেকেও কমে, সেগুলো কালেকশন করছে 3 থেকে 3.5 কোটি। এতে কিন্তু একটা ইন্ডাস্ট্রি কখনোই বড় হয় না। অথচ এই রাজ চক্রবর্তী একটা সময় ইন্ডাস্ট্রিটাকে বড় করার জন্য তার অবদান দেখুন। জিৎদেবকে একসঙ্গে কোন লোক আনতে পেরেছে, সেটা হচ্ছে একমাত্র রাজ চক্রবর্তী। তো রাজ চক্রবর্তীর প্রবলেমটা যখন থেকে শুরু হয়েছে সেটা হচ্ছে 2014 সাল থেকে, যখন যুদ্ধ সিনেমাটাকে নিয়ে, মানে যোদ্ধা সিনেমাটাকে নিয়ে কন্ট্রোভার্সি শুরু হয়। ওটা সেইভাবে বক্স অফিসে বিজনেস করতে পারে না, অনেক রকম খিল্লি হয়, বলা হয় রিমেক সিনেমার চলে গেছে, কেন করছি। তো ওই সময় থেকেই রাজ চক্রবর্তীর ডাউনফল শুরু হয়ে যায়। প্রবলেমটা কী হয়ে গেছে, রাজ চক্রবর্তী বহুদিন ধরে শুধু রিমেক সিনেমা বানিয়ে গেছে, যদিও অন্যান্য মানে যারা পরিচালক তাদের থেকে রিমেক অনেক বেটার বানাতো রাজ চক্রবর্তী, অনেক অনেক বেটার বানাতো, কিন্তু নিজস্বতার একটু অভাব ছিল। তার কারণ হচ্ছে প্রোডাকশন হাউস থেকে যেরকম অফার আসতো যে চলো এই সিনেমাটাকে তুমি তোমার মতো করে বানাও, এর ফলে কী হয়, রাজ চক্রবর্তী যে নিজস্ব ভিশন যেটা আমরা আবার প্রলয়তে পেলাম, সেটা কিন্তু সিনেমা ক্ষেত্রে সেইভাবে দেখা গেল না। কারণ রাজ চক্রবর্তী অনেককে দিয়ে সবসময় রিমেক বেশি করে আর কি করানো হয়েছিল। সেটা যদি না করানো হতো তাহলে কমার্শিয়াল সিনেমার এই যে খারাপ অবস্থাটাও আসছে না, এবং আজকের দিনে দাঁড়িয়ে রাজ চক্রবর্তী হয়তো অনেক বেটার বক্স অফিসওয়ালা কাজ হয়তো করতে পারতো। কিন্তু সবথেকে একটা বড় কথা হচ্ছে, আমাকে লোকে কি বলবে, আমাকে লোকে একজন জেরক্স কপি বলছে, তো এইসব ভেবে আমি যদি মেন স্ট্রিম কমার্শিয়াল কাজ করা বন্ধ করে দিই, তাহলে স্বাভাবিকভাবেই তুমি পিছিয়ে পড়বে। এবং আজকে সেটাই হচ্ছে। আজকে রাজ চক্রবর্তী এসবিএফের ব্যানারে কাজ করছে ঠিকই, কিন্তু আনছে কি একটা ফ্যামিলি ড্রামা, যেখানে আমরা সেই বাবা ছেলের গল্প দেখতে পাবো। কিন্তু সেখানে রাইহান রাফি দেখুন,
আজকে সে কয়েক বছর হলো ইন্ডাস্ট্রিতে এসছে, সেখানে দাঁড়িয়ে আজকে সে তুফানের মতো কাজ কেন পাচ্ছে? কারণ তার হচ্ছে ভিশন এবং তার সাহস। লোকে যে যেই বলুক না কেন, সে কিন্তু তার কাজ করে গেছে। আজকে সুড়ঙ্গ যখন এসেছিলো, অনেকে একটা হলিউড সিনেমার সঙ্গে কপি এটা ওটা জুড়ে দিয়েছিল, কিন্তু সে কিন্তু তার নিজের কাজটাকে থামায়নি। আর যে তুফানের ক্ষেত্রে নানা রকম হচ্ছে, কিন্তু দেখুন এরপর সে আরও বড় কিছু করার চেষ্টা করবে। সে বক্স অফিস নিয়ে ভাবছে না, সে কাজটা বানিয়ে নিয়েছে, এবার পুরোটা দর্শকরা হাতে ছেড়ে দিয়েছে। যে কারণে আজকে কিন্তু কোথাও গিয়ে রায়হান রাফি অনেকটা বেশি এগিয়ে যাচ্ছে। আজকে দুই বাংলায় রায়হান রাফিকে নিয়ে অনেক বেশি কথা হচ্ছে। আমরা চাইছি জিৎ দেব রায়হান রাফির সঙ্গে কাজ করুক, করলে আমরাও জানি অনেক বেটার কিছু হবে। কিন্তু আমাদের বাংলা একজন ছিল, আমি ছিল কথাটাই উল্লেখ করবো, কারণ রাজ চক্রবর্তী সেই যে মাসিহাটা, সেটা আজকে অনেকটাই কমে গেছে বলে আমার ধারণা। সেই যে এরাটা ছিল, সেটা যে হারিয়ে গেছে, তার পেছনে কিছুটা অডিয়েন্সেরও দোষ রয়েছে। রাজ চক্রবর্তীকে নিয়ে খিল্লি তামাশা নানা রকম জিনিস হয়েছে, এবং রাজ চক্রবর্তীর নিজস্ব যে মানে সমালোচনাকে নিয়ে মাথাচাড়া দেওয়া, সমালোচনাকে গুরুত্ব দেওয়া, সেটাও কোথাও একটা এফেক্ট ফেলেছে। এবং আমার তো মনে হয় রাজ চক্রবর্তীর একটা বিরাট বড় একটা ডাউনফল নেমে এসেছে একজন কমার্শিয়াল ডাইরেক্টর হিসেবে। আজকে রাজ চক্রবর্তীকে ট্রিট করা হয় অন্য ধারার পরিচালক হিসেবে। কমার্শিয়াল রাজ চক্রবর্তী কিন্তু অনেকটাই কমে গেছে, সেখানে কিন্তু রায়হান রাফি অনেকটা বেশি এগিয়ে যাচ্ছে। তো এটাই হচ্ছে ব্যাপার। সমালোচনাকে মাথাচাড়া দিলে হবে না, নিজের কাজটুকু করে যেতে হবে, সাহস লাগিয়ে করে যেতে হবে। কোনোটা সফল হবে, কোনোটা হবে না, কিন্তু থেমে গেলে কিন্তু চলবে না। এটা এবার বোঝার সময় হয়েছে। যাই হোক, এটা ছিল আমার বক্তব্য। তোমাদের এটা নিয়ে কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাও। আর চ্যানেলটা দেখে অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে। বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার, টেক কেয়ার, আবার দেখা হবে।